সকলের অভিভাবক, শ্রমজীবী মানুষের অভিভাবক আমাদের শ্রমসচিব মহোদয় স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আউটসোর্সিং এর শ্রমিক ভাইরা, আপনারা কি সমাধান চান? সমাধান চাইতে হলে শুনতে হবে, আমরা কি বলি এটা শুনতে হবে। আপনার কি ধৈর্য আছে শোনার? তাহলে একটু চুপ করে থাকতে হবে। প্রথমে আমি যারা আউটসোর্সিং এ কাজ করেন, আপনারা জানেন এটি একটি সরকারের নীতিমালা, এবং সেই নীতিমালাটা কে করেছে? সরকারের পক্ষ থেকে অর্থ মন্ত্রণালয় করেছে। অর্থ মন্ত্রণালয় কেন এই নীতিমালা করেছে? সরকার সিদ্ধান্ত নিয়েছে যে আমাদের অনেক সময় চাকরিতে, পার্মানেন্ট চাকরিতে অনেক সময় লাগে এবং সেই বিষয়ে আমরা অনেক সময় লোকজন পাই না। তখন সরকার সিদ্ধান্ত নিল যে আউটসোর্সিং এর মাধ্যমে অনেকগুলো পদে, বিশেষ করে আমাদের ক্লিনার থেকে শুরু করে আমাদের ড্রাইভার থেকে শুরু করে এরকম অনেকগুলো পদে আউটসোর্সিং থেকে লোক নিয়োগ করা হবে। এটি 2018 সালে এই নীতিমালা করা হয়েছে। সমস্যাটা কোথায় দাঁড়িয়েছে? সরকার একটা প্রতিষ্ঠান যখন লোক নিবে, সেই লোকটি সরকার তো আর ভাইবা দিয়ে নিচ্ছে না, তখন কোনো একটা কন্ট্রাক্টর অথবা কোনো একটা ফার্মের মাধ্যমে নিতে হয়, এবং সেটা হলো আমাদের পিপিআর অনুযায়ী সেটা নিতে হয়। মানে আমাদের যে রিক্রুটমেন্ট করতে হয় বা টেন্ডার করতে হয়, তার মাধ্যমে আপনার এইভাবে লোক নিতে হয়। আমাদের যে ডাইফে আছে, কলকারখানা পরিদপ্তর আছে, যে সেখানে আবার এই কন্ট্রাক্টর যারা আছে, বিশেষ করে আমাদের সিকিউরিটি সার্ভিস বা এইসব ক্ষেত্রে তাদেরকে এখান থেকে লাইসেন্স দিতে হয়। এটা আপনারা জানেন। লাইসেন্স ছাড়া সরকারি যে টেন্ডার হয় সেখানে পার্টিসিপেট করতে পারে না। সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো আমাদের যে লাইসেন্সের নীতিমালা আছে, সেখানে একজন শ্রমিকের এগেইনস্টে যত টাকা এখানে জমা দিতে হয় সিকিউরিটি মানি, এটা আসলে তাদের ব্যবসার জন্য প্রতিকূল, এটা সম্ভব তাদের জন্য কষ্ট করা হয়। শুধু তারা 5% সার্ভিস চার্জ পায়। সরকার ঠিক করে দিয়েছে, যেমন ধরেন 16,100 টাকা বা 16,300 টাকা বিভিন্ন ক্যাটাগরিতে, ড্রাইভারদের জন্য একটু বেশি। এখন প্রবলেম হয়ে গেছে কি, আমাদের দেশে তো আপনার এমপ্লয়মেন্ট হয়নি, অর্থাৎ চাকরির সমস্যা আছে, প্রচুর লোক বেকার। তখন হয় কি, ওই কন্ট্রাক্টররা বা ওই ফার্ম তারা আপনাদের সাথে নেগোসিয়েশন করে। তখন দেখা গেল যে সরকারের কাছ থেকে সে 16,000 টাকা পায় বা 15,000 বা তার উপরে পায়, কিন্তু তারা করে কি, যে 12,000 টাকায় চুক্তি করে মুখে মুখে। আমি আপনাদের কাছে ঘোষণা করতে চাই, তারা সরকারের কাছ থেকে যে টাকাটা পায়, আমরা সিস্টেম করছি, ওই টাকাটা ওদের কমিশন যেটা 5% আছে, এই বাদে আপনাদের অ্যাকাউন্টে চলে যাবে। আমি আমার কথা শুনেন, আপনাদের অ্যাকাউন্টে যদি সরকার যেটা দিচ্ছে এটা চলে যায়, তাহলে তো তারা আর কাটতে পারবে না। এইটা কি আপনারা বুঝতে পেরেছেন? নাম্বার 1। আমার কথাগুলো শোনেন, তারপরে দ্বিতীয় যে বিষয়টি আছে সেটি হলো আপনাদের প্রতি মাসে মাসে যে বেতন দেয়, এর বাইরে আপনাদের কোনো বোনাস নাই। এবং আমি ইতিমধ্যে এই বিষয়টা নিয়ে যারা কাজ করবে, কে কাজ করবে, আমাদের ফাইন্যান্স অ্যাডভাইজার, অর্থ উপদেষ্টা মহোদয়, অর্থ সচিব, আমি এর মধ্যে তাদের সাথে মিটিং করেছি। সেখানে আপনাদের ঈদের বোনাস এবং বৈশাখী ভাতা দেওয়ার একটা প্রভিশন রাখা হচ্ছে। ঠিক আছে? এইটা বোনাস কয়জন চান না বলেন? উনি বলে বোনাস চায় না, তাহলে ওনারে বাদ দেন। উনি বোনাস চায় না, আপনি দাঁড়ান, আপনি দাঁড়ান, আপনি দাঁড়ান। মাঝখানে এভাবে কথা বললে আমি কথা বলবো না, আমার কথা হলে শুনতে হবে। একটু আমাদের মাননীয় সচিব সাহেব কথা বলতেছেন, যদি এর মধ্যে ব্যক্তিগত কোনো কথা বলেন তাহলে কিন্তু এই কথাটা অসুন্দর হয়ে যাচ্ছে, শোনা যায় আর বাকিরা শুনতে পাচ্ছে না। কথা আপনি পরে বলবেন। আপনাদের বোনাসের বিষয়টা আমি ইতিমধ্যে অর্থ উপদেষ্টা মহোদয়, অর্থ সচিবের সাথে কথা বলেছি। আপনাদের ঈদ, কোরবানি এবং বৈশাখী ভাতা
বোনাসটা কিভাবে দেওয়া যায় সেটি ওই নীতিমালা সংশোধন হচ্ছে, সেখানে এটা অ্যাপ্রুভ করা হবে। গেল একটা জিনিস। আচ্ছা, আপনাদের একটা বড় দাবি যে ঠিকাদারের মাধ্যমে যাবেন না, আমাকে সামহাউ একটা তো সিস্টেমের মধ্যে আসতে হবে। ঠিকাদার যেগুলো অনিয়ম করছে সেই অনিয়মগুলো কি, যে তারা আপনার কাছে একটা অ্যাডভান্স টাকা নিচ্ছে, তারা প্রতি বছর বছর চাকরিচ্যুত করছে। কারণ হলো যে পরের বছর ওই ঠিকাদার পাবে কিনা কাজ, সেটা তো নিশ্চয়তা নাই। এখন আপনি এক জায়গায় 6 বছর 7 বছর 8 বছর কাজ করেছেন, আপনি তো নতুন একটা জায়গায় কাজ করতে পারবেন না। সেখানে আপনি যে প্রতিষ্ঠানে কাজ করছেন, সেখানে যে কন্ট্রাক্টরই আসুক, সেখানে আমরা একটা মেকানিজম তৈরি করছি যে ওই প্রতিষ্ঠানে আপনাকে নিয়োগ করতে হবে। ঠিকাদার পাবে হলো 5%, ঠিক আছে? এরপরে আপনাদের যখন তখন ছাঁটাই করে, এবং যখন তখন ছাঁটাই করা যাবে না। আপনাদের যদি ছাঁটাই করে, আমরা সেখানে কি করতে যাচ্ছি, সেই যে ছাঁটাই করছে সেটার তো একটা ডকুমেন্ট লাগবে, আপনার তো একটা সামও একটা অভিযোগ রাখবে। আমি তো একটা কোনোভাবেই তো আমি জানবো না যে কিভাবে ছাঁটাই করেছে। এই জন্য আমি আজকে ঘোষণা দিতে চাই, শুধুমাত্র আউটসোর্সিং এর যে অনিয়মগুলো করছে এইটার জন্য আমি একটা হাই পাওয়ার কমিটি আজকেই করে দেব। আপনারা আমাদের গার্মেন্টস সেক্টরে যে অসন্তোষ ছিল সেটা কিন্তু আমরা একটা হাই পাওয়ার কমিটি করে দিয়েছি। সেই অসন্তোষগুলো কিন্তু আমরা একটা নিষ্পত্তি করেছি। আপনারা দেখেছেন যে বৈষম্য বিরোধী আন্দোলনের পরে 5ই আগস্টের পরে গার্মেন্টসগুলোর কি অবস্থা ছিল, সেখান থেকে কিন্তু আলোচনার মাধ্যমে আমরা একটা সমাধানে আসছি, এবং আলহামদুলিল্লাহ এখন কিন্তু এই মুহূর্তে অনেকটাই আপনার সেই জায়গায় শ্রমিক অসন্তোষ কিন্তু অনেকটাই নিরসন হয়েছে। ইসমাইল ভাইও এই প্রসেসের মধ্যে ছিল, আপনাদের নেতা। আপনাদের যদি অনিয়ম ভাবে যদি ছাঁটাই করে, আপনাদের কাছ থেকে যদি 5%-এর বেশি কমিশন নেয়, অথবা আপনাকে যদি 1 লক্ষ টাকা ডিপোজিট করে আপনাকে এইভাবে যদি চাকরিতে নিয়োগ দেয়, এটি সম্পূর্ণ অবৈধ। এবং এই অবৈধ কাজ যারা করেছে, আমার ওই কমিটির কাছে আপনারা আবেদন করবেন, আপনাদের নেতৃবৃন্দ সহ ওইখানে আসবেন। আমরা প্রতিটা বিষয়, কেস টু কেস প্রতিটা বিষয় আমরা সমাধান দেব, এবং আমরা ওই ঠিকাদারকে ব্ল্যাক লিস্ট করবো। সে আর কোনো জায়গায় সে এই জায়গায় 65টা কয়টা ডিপার্টমেন্টে সে লোক দেয়, সব আমরা সেটা তাকে ব্ল্যাক লিস্ট করে আমরা বাতিল করে দেবো। সর্বশেষ যাদের চাকরি চলে গেছিল, আমি শেষ করি নাই, আমি শেষ করছি। আচ্ছা, কথা শেষ করে দিবেন। সর্বশেষ আমি একটা কথা বলতে চাই, যেটা খুব ইম্পর্টেন্ট। সেটা হলো 2018 আইন, 2018 যে নীতিমালা, সেটি খুব শিগগিরই পরিবর্তন হচ্ছে। সেখানে শ্রম মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয় মিলে আমরা এটা পরিবর্তন করছি। এবং এই নীতিমালা পরিবর্তনের ক্ষেত্রে আমি তো আপনাদের 500 জন সবাইকে বা 1 লক্ষ লোককে নিয়ে করতে পারবো না। সেখানে আপনারা 5 জনের নাম দিবেন, আপনাদের নেতা 5 জনের নাম দিবেন। আমরা এই পরিবর্তনের সময় ওনাদের সাথে বসে আপনাদের কথাগুলো ওই কাগজে লেখা থাকবে, সেই অনুযায়ী পরিবর্তন করব। এই পরিবর্তন না হওয়া পর্যন্ত আপনাদের জুনের পরে আবার নতুন টেন্ডার হবে। প্রবলেমটা হয় কি জানেন, আমাদের বাজেট যেটা আসে জুলাই মাস আগস্ট মাসে, এটা আসতে সময় লাগে, তখন 2-3 মাস গ্যাপ হয়ে যায়। কোনো জায়গায় যদি বেতন পেন্ডিং থাকে, আমি যে কমিটি করব সেই কমিটির কাছে দিবেন, সেটা আমরা দায়িত্ব নিচ্ছি। 15 দিনের মধ্যে সেই বকেয়া পেমেন্ট যদি না দেয়, সরকার দেওয়ার পরেও অনেক জায়গায় সরকারের বাজেট স্বল্পতার কারণে দেয় না, বা তারা ওই অর্থ মন্ত্রণালয় ক্লিয়ারেন্স থাকে, এই জন্য দিতে পারেনি। কিন্তু যেখানে অর্থ বরাদ্দ আছে, তার সেক্ষেত্রে যদি আপনাদের কোনো জায়গায় বেতন বকেয়া থাকে, আপনার আবেদনের মধ্যে 15 দিনের মধ্যে আমরা এটা নিষ্পত্তি করব। আর এই 15 দিনের মধ্যে নিষ্পত্তি যদি তারা না করে, আমরা সেই ঠিকাদারকে আমরা ব্ল্যাক লিস্ট করে তাকে সমস্ত কাজ থেকে বাদ দিয়ে দেব। এখন শোনেন, শেষ করে নেন ভাই, আমরা আপনাদের নেতৃবৃন্দ ইতিমধ্যে আমার সাথে কয়েক দফা মিটিং করেছে। ইসমাইল ভাই সহ আরো নেতৃবৃন্দ কয়েক দফা মিটিং করেছে। এই মিটিং এর পরে আমরা একটা কমিটি করে দিয়েছিলাম আমার একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে। সেই কমিটি গত 24 ফেব্রুয়ারি সেই কমিটি মিটিং করেছে সবার সাথে।
করে অর্থ মন্ত্রণালয়ে আমরা কি চিঠি পাঠিয়েছি সেই চিঠিটা আমি পড়ে শোনাচ্ছি। এই চিঠিটা পড়ে শোনানোর পরে আমার মনে হয় যারা আবার একটু হইচই করছেন তাদের আর হইচই থাকবে না। আগে একটু শোনেন। আমরা আপনাদের কথা অর্থ মন্ত্রণালয়ে 24 তারিখ মিটিং করে কি কি পাঠিয়েছি দেখেন। আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবা গ্রহণ নীতিমালা 2018 3 নং অনুচ্ছেদের 8 নং কলাম স্পষ্ট লেখা আছে, প্রতিষ্ঠান চাইলে মধ্যভোগী ঠিকাদার বাতিল করে সরাসরি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সাথে চুক্তি সম্পন্ন করতে পারবে। তাই ঠিকাদার প্রথা বাতিল করে প্রতিষ্ঠান প্রদানের মাধ্যমে নিয়োগ প্রদান এবং দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের ও প্রকল্পে কর্মরতদের আত্মীকরণ করতে হবে। এর বাইরে দাবি আছে না শুনে তো আপনারা হইচই করতেছেন। সকল দপ্তর শোনেন, সকল দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিচ্যুতদের পুনর্বহাল ও বকেয়া বেতন পরিশোধ সহ দক্ষ কর্মচারীদেরকে বিনা কারণে চাকরিচ্যুত করা যাবে না। করা যাবে, জোরে বলেন, করা যাবে। এবং ঝুঁকিপূর্ণ কাজের জন্য সেফটি পোশাক দিতে হবে। কার হাত দেখালেন যেন এখানে? তাহলে এই যে সেফটির জন্য আপনাকে যা যা দরকার সেই সেফটি ইকুইপমেন্ট দিতে হবে। টেন্ডার যে জটিলতা এটা বন্ধ করতে হবে। এই যে কথা বললেন আপনাদের নেতা, মাতৃত্বকালীন ছুটি মঞ্জুর, নৈমিত্তিক ছুটি সহ নির্ধারিত কর্মঘণ্টার পর কাজ করলে ওভারটাইম দিতে হবে না নাকি? হবে। নারী কর্মচারীদের কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং দ্রুত প্রজ্ঞাপন জারি করে সকল অরাজকতা বৈষম্য বন্ধ করতে হবে। প্রতি বছর 2018 সালে যে বেতন ফিক্স কত বছর হয়ে গেছে? 7 বছর। জিনিসের দাম তো কমছে নাকি? তাহলে আপনাদের কি খাওয়া কমে গেছে? সরকারের খরচ কমে গেছে? তাহলে আপনার প্রতি বছর যাতে আপনারা ইনফ্লেশন হয়, যে মূল্যস্ফীতি হয়, দ্রব্যমূল্যের দাম বাড়ে, সেটার সাথে অ্যাডজাস্ট করে আমরা যেটা প্রপোজাল দিয়েছি সেটি হলো যে প্রতি বছর সকল ভাতা ও 5% ইনক্রিমেন্ট চালু, বৈশাখী ভাতা। আর একটা আপনাদের দাবি, আমি জানি না এটা কতটুকু বাস্তবায়ন হবে, আমার শেষ হয় না। আপনারা দাবি করেছেন যেটা, এটি অর্থ মন্ত্রণালয়ের সাথে আমরা বসে করব। সর্বনিম্ন বেতন কত টাকা? আচ্ছা, আমার এখানে যা লেখা আছে তার থেকে 8,000 টাকা কম বলছে। তাহলে ওনারটা ঠিক থাকুক, ওনারটা ঠিক আছে। 30,000 টাকা আমরা প্রপোজ করেছি। এখন এটি হলো আমাদের মন্ত্রণালয়ের অবস্থা। আমরা এটা অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছি। অর্থ মন্ত্রণালয়ে বসে আমরা এটা ঠিক নেব এবং সেখানে আপনাদের 5 জন শ্রমিক প্রতিনিধি, শোনেন ইম্পর্টেন্ট, আপনাদের 5 জন শ্রমিক প্রতিনিধিকে নিয়ে বসে আমরা ঠিক করবো। আর একটা জিনিস আছে আমার বিষয়, সেটা হলো এখানে আমাদের একটা ফান্ড আছে, এটা জানেন কি ফান্ড বলেন তো? কল্যাণ ফান্ড। আপনাদের জন্য আমরা এই কল্যাণ ফান্ড ওপেন করে দিলাম। কল্যাণ ফান্ডে কি কি সুবিধা আছে বলেন? আল্লাহ না করুক যে কোনো মানুষ মারা যেতে পারে, যদি কেউ মারা যায় তাহলে তাকে আমরা 2 লক্ষ টাকা তার পরিবারকে দেব। যদি কেউ অসুস্থ হয়,
হাতে ব্যথা পায় তার চিকিৎসার জন্য আমরা 50,000 টাকা আমরা এই কল্যাণ ফান্ড থেকে দেব। আপনাদের বাচ্চারা বিভিন্ন জায়গায় লেখাপড়া করে না, সেখানে আমরা 50,000 টাকা শিক্ষা ভাতা দেওয়ার ব্যবস্থা আছে। এরপরে মাতৃত্বকালীন যদি কেউ প্রেগনেন্ট হয় তাকে মাতৃত্বকালীন বেনিফিট দেওয়ার সুযোগ আছে। আমি আপনাদের সবার কাছে আমরা যেটা পরিষ্কার করতে চাই, আপনারা এই বিষয়ে আমাদের এখানে 3 তলা অফিস আছে, সেখানে আপনারা এই সব বিষয়ে আবেদন করবেন। আমি দায়িত্ব নিয়ে বলছি এই আবেদনগুলো আমরা দ্রুত এই সাপোর্টগুলো দিব। আপনারা বলেন যে আপনাদের কেউ নাই, আপনাদের সরকার আছে। এবং 5ই আগস্টের পরে যে আন্দোলন হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলন, সেই বৈষম্য আমরা বাংলাদেশে রাখতে চাই না। এবং আমার যেটা মনে হয় যে আপনাদের যে দাবি দেওয়া, আপনারা খালি খালি দাবি দেওয়া করছেন, এটা আমরা অলরেডি 24 তারিখে আমরা অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছি, 30,000 টাকা সাজেস্ট করে পাঠিয়েছি। ঠিক আছে, আমার যেটা ধারণা সেটা হলো যে আপনি যদি বলেন যে পার্মানেন্ট করতে হবে রেভিনিউ হেডে, সেটা সরকারের পলিসির ব্যাপার এবং সেটা করা যাবে না। আউটসোর্সিং নীতিমালাই করা হয়েছে, এটা করা যাবে না। কিন্তু আপনাদের নিয়মতান্ত্রিক ভাবে আসতে হবে। আপনারা যদি এই রাস্তা বন্ধ করে দেন তখন কি হবে? এইখানে জনদুর্ভোগ হবে না? এই জনদুর্ভোগের ফলে কি হয়, মানুষ তখন আপনাদের বিরুদ্ধে সবাই আপনার নেগেটিভ ধারণা হবে, যারা অসুস্থ রোগী আছে। আচ্ছা, আর একটা কি হলো যে তখন কি হবে, পুলিশ এসে যদি ফোর্স অ্যাপ্লাই করে, গরম পানি মারে, বা এটা নিয়ে যদি কোনো আহত হয়, জখম হয়, তখন এটা কি ভালো হবে? অতএব আমি যে জিনিসটা বলতে চাই, আলোচনার মাধ্যমে সব সমাধান হবে। আলোচনা করবেন। আমরা আমাদের শ্রম মন্ত্রণালয়ের মূল কাজ হলো আপনাদের ওয়েলফেয়ার করা। এবং এখন আমার একটা মিটিং আছে, সেখানে আমাদের যে ডিসিসি আছে, সেখানে 20 জন শ্রমিক নেতা আছে, 20 জন মালিক নেতা আছে, 20টা ডিপার্টমেন্ট এখানে আছে। এইগুলো আমরা কেন করছি? এই আলোচনাগুলো করে এটা সমাধান করব। আপনাদের যেটা হচ্ছে কি যে অবশ্যই মানে আমাদের অবস্থা কি যে যদি আপনারা বেশি দাবি দেওয়া না করেন তখন আমাদের কানে পানি যায় না। কিন্তু আমরা দেখেন, আপনারা আজকে সেখানে ডেমনস্ট্রেট করছেন, আমরা গত 24 তারিখে আপনারা যা চেয়েছেন তার থেকে বেশি কিন্তু আমরা রিকমেন্ড করেছি। এরপরে আর কারো বক্তব্য আছে? তাহলে আপনারা এখন শান্তিপূর্ণ চলে যান। আমরা একটা কমিটি ফর্ম করে দিচ্ছি, ওখানে আবেদন করবেন, আর 5 জন নেতার নাম দেন, তাদের মাধ্যমে নেগোসিয়েশন সবাইকে। না, আশা লাগবে না, আশা লাগবে না। আপনার 5 জন, আমাদের আর কোনো কথা নেই। হবে স্যার।